ব্যথা লাগছে খুব। আর না, আমি আর পারছি না। এবার আমাকে ছেড়ে দাও। এই দেখো, রক্ত বের হচ্ছে। আমার ঠোঁট ফেটে গেল যে। এই বাবু, তুমি কিছু বলবা না? আমি আর আমার বোন গাড়িতে করে বাসায় ফিরছিলাম। রাস্তার পাশে লোকজন জড়ো হয়ে আছে। তাদের ভিতর থেকে একটা মেয়ের কান্নার শব্দ ভেসে আসছে। আমি আর আখি গাড়ি থেকে নেমে সেখানে আসলাম দেখার জন্য ব্যাপারটা ঠিক কী। লোকজন সরিয়ে দেখি একটা মেয়েকে কয়েকজন মিলে খুব মারছে। মেয়েটা একটা 6 থেকে 7 বছরের মেয়েকে বুকে জড়িয়ে আছে। মেয়েটার পোশাক দেখে মনে হচ্ছে মেয়েটা পাগল। অনেক লম্বা চুল এবং চুলগুলো এলোমেলো, মুখের সামনে আছড়ে পড়ে আছে। কিন্তু লোকজন এই পাগলি মেয়েটাকে মারছে কেন? আখি, এই মেয়েটাকে দেখে মনে হচ্ছে পাগলি, কিন্তু সবাই মিলে পাগলি মেয়েটাকে মারছে কেন? ভাই, এই মেয়েটা সত্যি পাগল। পাগলি মেয়েটা একটা বাচ্চাকে জড়িয়ে আছে, দেখতে পাচ্ছিস? হ্যাঁ, দেখে তো মনে হচ্ছে পাগলি মেয়েটা এই বাচ্চাটাকে আদর করতে চাইছে। তাহলে পাবলিকের সমস্যা কি? এটাই তো সমস্যা। ওই পাগলি মেয়েটা একটা মেয়ে আছে, কিন্তু পাগলির মেয়েটা পাগলির কাছে নেই। তাই পাগলি রাস্তায় ছোট বাচ্চাদের দেখলে গিয়ে জড়িয়ে ধরে, আদর করতে চায়। রাস্তায় বাচ্চা দেখলেই মনে করে বাচ্চাটিও নিজের, কিন্তু ও তো পাগলি। বাচ্চারা পাগলিটাকে ভয় পায়। তুই এইসব কথা জানলি কি করে? সেটা তোকে পরে বলবো, আগে চল পাগলিকে সাহায্য করি। আমি আর আখি লোকজনকে সরিয়ে দিলাম। এরপর পাগলির কাছে যেতেই বাচ্চা মেয়েটি কাঁদতে কাঁদতে বলল, প্লিজ আঙ্কেল, আপনি আমার পাগলি মাকে মারবেন না। দেখছেন না, পাগলি মা ব্যথায় কাঁদছে। পাগলি মায়ের মুখের উপর ওরা ঘুষি মেরেছে। পাগলি মায়ের ঠোঁট কেটে রক্ত বের হচ্ছে। আমি সবাইকে চলে যেতে বললাম। পাবলিক চলে গেল। শুধুমাত্র একটা লোক দাঁড়িয়ে আছে। আমি বাচ্চাটার সামনে বসে বললাম, মামুনি, আমি তোমার পাগলি মাকে মারতে আসিনি। তুমি তোমার পাগলি মাকে খুব ভালোবাসো বুঝি? হ্যাঁ আঙ্কেল, আমি আমার পাগলি মাকে খুব ভালোবাসি। একবার তাকিয়ে দেখুন, আমার পাগলি মায়ের কত কষ্ট হচ্ছে। দেয়ালের সাথে মিশে জড়সড় হয়ে কান্না করছে। আমার পাগলি মা খুব ভালো। এত মার খেলো, তবুও কাউকে কিচ্ছু বলেনি। আসলে প্রতিদিন আমার আম্মু আমাকে স্কুলে দিয়ে যায় আর নিয়ে যায়। যাওয়ার সময় পাগলি মায়ের সাথে কথা বলি। আজ আমার আম্মু আসতে পারেনি বলে বাবা নিতে এসেছে। বাবা তো আর জানে না পাগলি মায়ের সাথে আমার প্রতিদিন কথা হয়। পাগলি মা আমাকে জড়িয়ে ধরছিল বলে বাবা ভয় পেয়ে চিৎকার করে, আর লোকজন এসে পাগলি মাকে মারতে শুরু করে। ওয়েট আঙ্কেল, আমি আপনাকে একটা জিনিস দেখাই। বাচ্চা মেয়েটা দৌড়ে চলে যায় ওর পাগলি মায়ের কাছে। পাগলির হাত থেকে কি যেন একটা নিয়ে আসলো। এরপর বলল, এই দেখুন আঙ্কেল, আমার পাগলি মা আমার জন্য প্রতিদিন একটা করে চকলেট নিয়ে আসে। প্রতিদিন সে আমাকে 10 টাকা দামের ডেইরি মিল্ক চকলেট দেয়, আর তার হাতে 60 টাকা দামের কিটক্যাট চকলেট। আমি যদি জিজ্ঞেস করি পাগলি মা তুমি টাকা পাও কোথায়, তখন পাগলি মা বলে, সোনা মা, আমার কাছে কোনো টাকা নেই, তাই আমি লোকের কাছ থেকে 10 টাকা চেয়ে নেই আর বলি আমার মেয়েটার জন্য একটা চকলেট কিনবো, আমাকে 10টা টাকা দিন। আমাকে তারা টাকা দিলে আমি তোমার জন্য চকলেট নিয়ে আসি। তোমার নাম কি মামুনি? আমার নাম দিয়া। ওয়েট আঙ্কেল, আমি পাগলি মাকে খাবার দিয়ে আসি। আমি প্রতিদিন আমার পাগলি মায়ের জন্য খাবার নিয়ে আসি আর জেনে আসি আজ কিটক্যাট কেনার টাকা পেল কোথায়। দিয়া আবার দৌড়ে চলে গেল তার পাগলি মায়ের কাছে। আমি দিয়াকে দেখে আশ্চর্য না হয়ে পারছি না। এতটুকু একটা মেয়ে, অথচ তার হৃদয়ে দয়া ভালোবাসা কোনো কমতি নেই। রাস্তা একটা পাগলি, গায়ে নোংরা কাপড়, সেই দিকে না তাকিয়ে কি সুন্দর করে পাগলিকে গিয়ে জড়িয়ে ধরে আছে। পাগলি মা বলে ডাকে। পাগলি মা, আমার দিকে তাকাও। তোমার খুব ব্যথা লেগেছে। সরি পাগলি মা,
আজ তুমি আমার জন্য মার খেলে। আমি তোমার রক্ত মুছে দিয়েছি, আর ব্যথা করবে না। পাগলি মা, একটা কথা বলো তো, আজ তুমি কিটক্যাট কেনার টাকা কোথায় পেলে? আমাকে এক বড় স্যার 100 টাকা দিয়েছে। সেই টাকা দিয়ে তোমার জন্য চকলেট কিনে এনেছি। এই দেখো, আরো টাকা আছে। কাল আবার তোমাকে চকলেট কিনে দেবো সোনামা। ঠিক আছে পাগলি মা, এই নাও তোমার খাবার, খেয়ে নেবে কিন্তু, না খেয়ে থাকবে না। দাও সোনামা, আমার অনেক ক্ষুধা লেগেছে। আমি তো সারাদিনে কিছুই খাই না। তুমি আমাকে যে খাবার দাও আমি শুধু ওইটুকুই খাই। আচ্ছা সোনামা, আমি গেলাম। দেখলা পাগলি দিয়ার কপালে একটা চুমু দিয়ে দৌড়ে চলে যাচ্ছে। দিয়া আমার কাছে আসলো আর বলল, দেখলেন আঙ্কেল, আমার পাগলি মা কত ভালো। আমি যদি পারতাম তাহলে আমার পাগলি মাকে আমার সাথে নিয়ে রাখতাম, কিন্তু তার উপায় নেই। আমাদের বাচ্চা খুবই ছোট, আমার বাবা খুব অল্প টাকা আয় করে, তাই পারছি না পাগলি মাকে নিয়ে যেতে। আমার আম্মু খুব ভালোবাসে পাগলি মাকে। আচ্ছা আঙ্কেল, আমি এখন আসি। ভাইয়া, এবার বাসায় চল, তোর জন্য বাবা মা ওয়েট করছে। তুই দীর্ঘ 7 বছর পর দেশে এসেছিস। বাবা মা তোর জন্য অনেক চিন্তা করে। হ্যাঁ চলো। আজকে পাগলিটাকে দেখে কেন জানি আমার খুব চেনা চেনা লাগছে। কে হতে পারে এই পাগলিটা? আমি কথাগুলো গাড়িতে বসে বসে ভাবছি। গাড়িটা হঠাৎ থেমে গেল। আখি, গাড়ি থামলো কেন? কারণ আমরা আমাদের বাড়িতে এসে গেছি। তুই বাসায় যা, আমার একটা কাজ আছে, আমি একটু পরে আসছি। তুই এই ভর দুপুরবেলা কোথায় যাবি? এসে বলবো, তুই যা। আখি আমাকে রেখে আবার চলে গেল। আমি বাসার ভিতরে আসলাম। বাবা মা আমাকে দেখে জড়িয়ে ধরে কান্না করে দিল। দীর্ঘ 7 বছর পর আমি বিদেশ থেকে দেশে ফিরে এসেছি। 7 বছর আগে আমি স্কলারশিপ নিয়ে ডক্টরি পড়তে বিদেশে গিয়েছিলাম। বাবা মার সাথে কিছু সময় কথা বলে আমি আমার রুমে আসলাম। আমার রুমটা ঠিক আগের মতোই আছে, সব কিছু গুছানো, পরিষ্কার, পরিপাটি। আর এই সব কিছু আখির কাজ। তারপর আমি ফ্রেশ হয়ে সবেমাত্র বিছানায় শরীরটা ছেড়ে দিলাম, তখনই আখি আসলো আমার রুমে। আর ওর সাথে 6 থেকে 7 বছরের একটা বাচ্চা মেয়ে। মেয়েটার মুখটা দেখে আমার একজনের কথা মনে পড়ে গেল। কার কথা মনে পড়েছে সেটা আমি আপনাদের সাথে পরে শেয়ার করছি। আগে আমি বাচ্চা মেয়েটার সাথে আলাপ করে নিই। আখির কাছে বাচ্চা মেয়েটা কিভাবে এলো আমি তো কিছুই জানি না। ভাই, ও হলো অরিন, বলতে পারিস ও আমার মেয়ে। অরিন, তোমাকে এতদিন যার গল্প শোনাতাম, এই হলো সে আফ্রিদি আদনান, আমার ভাইয়া। অরিন নামটা শুনে বুকের মাঝে ধুক করে উঠল। অরিন এসে আমাকে জড়িয়ে ধরে আমার গালে একটা পাপ্পি দিয়ে বলল, এই ছেলে শোনো, তুমি আমার আম্মার ভাই হও, সেই হিসেবে তুমি আমার মামা। কিন্তু আমি তোমাকে মামা বলে ডাকতে পারবো না, আমি তোমাকে বাবাই বলে ডাকবো। কারণ আমার তো বাবা নেই, আর আমি কোনো দিন বাবার ভালোবাসা পাইনি। সুতরাং তুমি হলে আমার বাবাই। অরিন আমাকে জড়িয়ে ধরে বাবাই বলে ডাকলো। আমার হৃদয়ে একটা বাবা বাবা ফিল হচ্ছে। মনে হচ্ছে অরিন আমার নিজের সন্তান। আমি অরিনকে জড়িয়ে ধরে জোরে একটা দম ছাড়লাম। ভাইয়া, এবার তুই অরিনকে ছেড়ে দে, স্কুল থেকে এসেছে, এবার ওর ফ্রেশ হওয়া দরকার। অরিন মা, তুমি এবার আমাদের রুমে যাও, গিয়ে স্কুল ড্রেস চেঞ্জ করে নাও, ফ্রেশ হও, পরে আবার বাবাইয়ের সাথে গল্প করবে। তোমার বাবাইয়ের সাথে আমার কিছু কথা আছে। ওকে। আখি এসে আমার পাশে বসলো। এরপর আখি বলতে শুরু করলো, ভাইয়া, এখন তোর মনে অনেক প্রশ্ন আসছে। আমি অরিনকে কোথায় পেয়েছি, অরিন কেন আমাকে আম্মা বলে ডাকে, আবার বাড়ি ফেরার সময় যে পাগলিটার সাথে দেখা হলো, অরিন আসলে ওই পাগলির মেয়ে। মানে কি? আর তুই আমাকে এতগুলো বছরে অতীত সম্পর্কে একটা কথাও বলিসনি। আর পাগলির মেয়ে অরিন তোর কাছে আসলোই বা কী করে? ওয়েট, একটা একটা করে উত্তর দিচ্ছি। 6.5 বছর আগে আমি একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলাম। তখন সেই পাগলি মেয়েটাকে দেখি প্রসব যন্ত্রণায় ছটফট করছে, কিন্তু কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসলো না।
আমি পাগলি মেয়েটাকে হসপিটালে নিয়ে যাই। জন্ম হয় ওরেনের, আর ওরিন নামটা পাগলিরই দেওয়া। ওরিন জন্ম হওয়ার পর ডক্টর বলল এই বাচ্চাটিকে পাগলির কাছে রাখা রিস্ক হয়ে যাবে, সে যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। তাই বলছি বাচ্চাটিকে আপনার কাছে রেখে দিন। আমি পাগলি আর তার মেয়েকে নিয়ে আমাদের বাসায় আসি, কিন্তু বাবা পাগলিটাকে আমাদের বাসায় স্থান দিল না। আমার খুব কষ্ট হয়েছিল, বাবাকে অনেক বুঝিয়েও রাজি করাতে পারেনি। এমনকি বাবা ওরিনকেও আমাদের সাথে থাকতে দিতে চায়নি। বাবা পাগলিকে জোর করে আমাদের বাড়ি থেকে বের করে দেয়। আমি বাবার সাথে এক প্রকার যুদ্ধ করে ওরিনকে আমার কাছে রেখে দেই। বাবা প্রত্যেক দিন ওরিনকে নিয়ে আমাকে কথা শোনায়। বাবা বলে বাড়িটাকে এতিমখানা বানিয়ে রেখেছ, ওরিনকে কোনো একটা এতিমখানায় দিয়ে আসতে বলে। কিন্তু আমি পারিনি ওরিনকে এতিমখানায় দিয়ে আসতে। বড্ড মায়ায় পড়ে যাই ওরিনের। আমি ওরিনকে একটু একটু করে ওরিনের মায়ের মতো পালতে শুরু করি। এবার বল ভাইয়া, আমি কি কোনো ভুল করেছি? আখির কথা শুনে আমার মনটা প্রচণ্ড খারাপ হয়ে গেল। আমি আখিকে চলে যেতে বললাম। আখি চলে গেল। আমি শুয়ে শুয়ে মিষ্টির কথা ভাবতে লাগলাম। আমার গার্লফ্রেন্ডের নাম মিষ্টিমণি। মিষ্টির সাথে আমার 2 বছরের সম্পর্ক ছিল। আমি যখন মেডিকেলের 4র্থ সেমিস্টারে ফাইনাল পরীক্ষা দেওয়ার পর আমি স্কলারশিপ পেয়েছি। আমি স্কলারশিপ পাওয়াতে বাবা অনেক খুশি হয়েছে। বাবা টাকা পয়সা ঋণ করে আমাকে বিদেশে পাঠাতে চাইছে। আমি বিদেশে যেতে চাইনি, কারণ মিষ্টিকে অনেক বেশি ভালোবাসি। মিষ্টিকে ছেড়ে থাকার কথা তখন ভাবতেই পারি না। কিন্তু বাবার জন্য আমাকে বিদেশে যেতেই হলো। বাবা চেয়েছে আমি একজন নামধারী ডক্টর হই। আজ আমি বাবার ইচ্ছে পূরণ করতে সক্ষম হয়েছি। আমি একজন সাইকিয়াট্রি হয়ে ফিরে এসেছি, কিন্তু হারিয়ে ফেললাম আমার ভালোবাসা। আজ হঠাৎ ওরিনকে দেখে আবার মিষ্টির কথা মনে পড়ে গেল। ওরিনের মুখ পুরোটাই মিষ্টির মতো, কিন্তু কি করে একটা মানুষের সাথে আরেকটা মানুষের এতটা মিল থাকতে পারে? কেটে গেল 2 দিন। আজ আমি একটা মেন্টাল হসপিটালে জয়েন করেছি। হসপিটাল থেকে বের হতে অনেক রাত হয়ে গেল। আমি বাইক নিয়ে বাসার দিকে রওনা দিলাম। হঠাৎ করেই একটা পাগলি দৌড়ে এসে আমার বাইকের সামনে পড়ল। আল্লাহ, যদি ব্রেক কষতে না পারতাম তাহলে অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারত। পাগলিটা ছিটকে পড়ল। আমি বাইক থামিয়ে পাগলিটার কাছে গেলাম। কি হয়েছে আপনার? উম্মাদের মতো দৌড়াচ্ছেন কেন? প্লিজ আমাকে বাঁচান, ওরা আমার পিছু পড়ে আছে, আপনি আমাকে বাঁচান। পাগলিটা মুখ তুলে তাকালো। ল্যাম্পপোস্টের সোডিয়াম আলোতে ওর মুখটা স্পষ্ট হলো। হায় আল্লাহ, এ আমি কাকে দেখছি? এই তো আমার মিষ্টি, কিন্তু মিষ্টি পাগল হলো কি করে? আমার পিছনে দাঁড়িয়ে 3টা ছেলে বলল, এই মিস্টার, পাগলিকে ছেড়ে দিন, আজ পাগলি আমাদের শিকার। ওদের কথা শুনে মেজাজটা প্রচণ্ড গরম হলো। আমি মিষ্টিকে টেনে তুলে এক হাত দিয়ে মিষ্টিকে আমার বুকের সাথে মিশিয়ে নিলাম। তোদের শক্তি থাকলে আমার থেকে মেয়েটাকে ছাড়িয়ে নে। এমনিতেই ড্রাঙ্ক অবস্থায় আছিস তোরা, পারবি তো আমার সাথে মারামারি করতে? নিজের পায়ের দিকে তাকিয়ে দেখ, ঠিকমতো দাঁড়িয়ে থাকতেও পারছিস না। আমার কথা শুনে ছেলেগুলো পালিয়ে গেল। আমি মিষ্টিকে জড়িয়ে নিলাম আমার বুকে। মিষ্টি আমাকে একটা ধাক্কা মেরে দূরে সরে গেল। এই মিয়া, আপনি আমাকে বাঁচাইতে আসছেন নাকি ওদের মতো নোংরামি করতে চাইছেন? আমাকে জড়িয়ে ধরলেন কেন? আমাকে জড়িয়ে ধরবে আমার ভালোবাসার মানুষটি আফ্রিদি আদনান। চরুন মিয়া, আমার কাছ থেকে দূরে যান। আমার কাছে আসার চেষ্টা করবেন না, বদমাইশ লোক একটা। মিষ্টি আমাকে কতগুলো কথা শুনিয়ে দৌড় দেয়া শুরু করলো। আমি মিষ্টির হাত ধরে থামিয়ে দিলাম। মিষ্টি, আমি তোমার আফ্রিদি, আমাকে ভালো করে দেখো না। আপনি আমার আফ্রিদি হতে যাবেন কেন? আমার আফ্রিদি তো বিদেশে গেছে। আমি মিষ্টির এই অবস্থা আর দেখতে পারছি না। মিষ্টির এমন অবস্থার জন্য কোনোভাবে আমি দায়ী নই তো? হে আল্লাহ, তুমি আমাকে এ কোন পরীক্ষার মধ্যে নিয়ে এসেছো? মিষ্টি প্লিজ বোঝার চেষ্টা করো, আমি তোমার আফ্রিদি, বিদেশে থেকে ফিরে এসেছি। দেখুন, আমাকে যেতে দিন। বললাম না আমি আপনাকে চিনি না। আপনি আমার আফ্রিদি না। আমার আফ্রিদি কখনোই আপনার মতো গোফওয়ালা দাড়িওয়ালা ছিল না। আপনি আমার হাতটা ছেড়ে দিন, আমি যাব। আচ্ছা ঠিক আছে মিষ্টি, আমি তোমাকে পৌঁছে দেব। বলো কোথায় যাবে? আমি আর কোথায় যাব? একটু সামনে একটা বটগাছ আছে,
রাত হলে সেখানেই ঘুমিয়ে পড়ি। আমার বাইকে ওঠো, আমি তোমাকে সেখানে নামিয়ে দেব। তাইলে ঠিক আছে। মিষ্টি আমার বাইকের পিছনে উঠে বসলো। আমি বাইক চালিয়ে আবার হসপিটালের দিকে ছুটলাম। একটু পর হসপিটালে এসে থামলাম। আপনি আমাকে এখানে নিয়ে আসলেন কেন? এটা তো সেই বটগাছতলা না? ও, বুঝেছি। আপনি আমাকে আপনার বাড়িতে নিয়ে এসেছেন। আমাকে যে নিয়ে আসলেন, এখন যদি আপনার বউ আপনাকে বকে? আমাকে কেউ কিচ্ছু বলবে না, তুমি আমার সাথে ভিতরে চলো। আমি মিষ্টিকে নিয়ে চলে আসলাম হসপিটালে। মিষ্টিকে একটা কেবিনে নিয়ে আসলাম। বাহ, রুম তো খুব সুন্দর। আমার খুব পছন্দ হয়েছে। এই রুমটা কি আমার? হ্যাঁ, এই রুমটা তোমার। আপনি আমাকে এই রুমে রেখে কোথাও যাবেন না প্লিজ। তাহলে কেউ এসে আমাকে রুম থেকে বের করে দিবে। আমি মিষ্টিকে বিছানায় বসিয়ে দিলাম। এরপর আমিও ওর পাশে বসে পড়লাম। মিষ্টির মাথায় হাত রেখে মোছাতে মোছাতে বললাম, তোমাকে এই রুম থেকে কেউ বের করে দিবে না। তোমার ক্ষুধা লাগছে? হ্যাঁ, লাগছে তো, কিন্তু আমাকে কে খাবার দিবে? আমি যে একটা পাগলি, আমাকে কেউ খাবার দেয় না। সবাই মিলে আমাকে শুধু মারে। আমাকে শুধু আমার সোনামা খাবার দেয়। সেই খাবার খেয়েই আমি থাকি। আপনি দেখবেন আমার শরীরে অনেক মারের দাগ। কারো কাছে খাবার চাইতে গেলে আমাকে খাবার দেয় না, উল্টো আমাকে ধরে মারে, লাঠি দিয়ে মারে, জুতা দিয়ে মারে, খুন্তি দিয়ে পিঠে চাকা দেয়। মিষ্টি কথাগুলো বলতে বলতে ওর শরীর থেকে নোংরা কাপড়গুলো খুলে ফেলল। ওর শরীরে আছে একটা ব্লাউজ আর পেটিকোট, সে দুটো ছেঁড়া আর নোংরা। মিষ্টির ফর্সা শরীরে কালো ছেঁড়া দাগ পড়ে আছে। পিছন ফিরল, ওর পিঠে খুন্তি দিয়ে ছ্যাঁকা দেওয়ার দাগগুলো কালো হয়ে আছে। হায় রে আমাদের সমাজের মানুষ, একটা পাগলি মেয়ের উপর কেউ এভাবে নির্যাতন করতে পারে? মিষ্টি, আমি দেখেছি তোমার দাগগুলো, এখন কাপড় পরে নাও। কাল সকালে আমি তোমাকে অনেকগুলো শাড়ি কিনে দেব। আপনি খুব ভালো স্যার। সত্যি আপনি আমাকে নতুন শাড়ি কিনে দেবেন? হ্যাঁ, দেব তো। এখন আমার একটা কথা রাখবে? কি কথা স্যার? তুমি এখন খাবে, এরপর আমি তোমাকে একটা ওষুধ দিব, সেটা খেয়ে ঘুমিয়ে পড়বে, কেমন? আমি একজন নার্সকে ডেকে মিষ্টির জন্য খাবার নিয়ে আসতে বললাম। একটু পর নার্স এসে খাবার দিয়ে গেল, পানি দেওয়া ভাত আর দুটো কাঁচামরিচ। নার্স বলল, স্যার, এত রাতে পানি দেওয়া ভাত আর কাঁচামরিচ ছাড়া কিছুই নেই। তখন মিষ্টি বলে উঠল, দিন আমাকে, এতেই আমার চলবে। ভাত কবে খেয়েছি মনে নেই, কাঁচা মরিচ আর পান্তা ভাত খাবো। কথাগুলো বলেই মিষ্টি খাবারের প্লেট নার্সের থেকে নিয়ে ফ্লোরে বসে হাত না ধুয়ে ভাত মেখে খেতে শুরু করলো। মিষ্টির খাওয়া দেখে মনে হচ্ছে ও অনেক দিনের অভ্যক্ত। 2 মিনিটে খাওয়া শেষ করলো। স্যার, আপনি আজ আমাকে পেট ভরে খাওয়ালেন। আমার পেট পুরো ভরে গেছে স্যার। এখন আমি কি করব স্যার? মিষ্টির কথা শুনে আমার চোখে পানি এসে গেল। চোখ থেকে গড়িয়ে পড়ল 2 ফোঁটা পানি। আমি কোনোদিন ভাবিনি আমার ভালোবাসার মানুষটা এতটা অসহায় অবস্থায়। কিন্তু ওর এই পরিণতি হলো কি করে, সেটা আমার জানতেই হবে। আমি নার্সকে একটা ঘুমের ইঞ্জেকশন দিয়ে দিতে বললাম। নার্সকে আরও বললাম, সকাল হলে মিষ্টিকে যেন একদম সুস্থ স্বাভাবিক মানুষের মতো পরিষ্কার পরিচ্ছন্ন করে। আমি আর বাসায় গেলাম না। আমার চেম্বারে গিয়ে বাসায় ফোন করে জানিয়ে দিলাম বাসায় আসবো না। তারপর আমি সোফায় শুয়ে পড়লাম। চোখের সামনে ভেসে উঠল পুরনো অতীত। মিষ্টি আমাকে আর আমি মিষ্টিকে অনেক ভালোবাসতাম। মিষ্টি আমার বিদেশ যাওয়ার কথা শুনে অনেক কেঁদেছিল। জান, তোমার বিদেশে না গেলে হয় না? তোমাকে ছেড়ে যে আমারও যেতে মন চাইছে না জান, কিন্তু কি করব, বাবা খুব করে চায় আমি বিদেশে গিয়ে লেখাপড়া করি। তুমি চলে গেলে আমার খুব কষ্ট হবে জান। তোমাকে ছাড়া আমি থাকবো কি করে সেটা বলে যেও। জান প্লিজ কেঁদো না, আমার একটা কথা রাখবা? তোমার কোনো কথা আমি রাখিনি। এমনটা কোনোদিন হয়েছে? বলো, কি বলবা? বিদেশে যাওয়ার আগে আমার সাথে শেষবারের মতো রুম ডেট করবা? ঠিক আছে জান। আমি আর মিষ্টি অনেকবার আমরা রুম ডেট করেছি, কিন্তু শেষ যেবার আমরা রুম ডেট করি তখন মিষ্টিকে মনে হচ্ছিল অন্যমনস্ক। মিষ্টি পুরোটা টাইমে কেঁদেই কাটিয়েছে।
পরদিন সকালবেলা আমি মিষ্টির জন্য কয়েকটা শাড়ি কিনে দিয়ে বেরিয়ে পড়লাম। উদ্দেশ্য মিষ্টিদের বাসা। ওদের বাসায় এসে দরজায় নক করলাম। দরজা খুলে দিল একটা মেয়ে, দেখতে কিছুটা মিষ্টির মতো, মনে হয় মিষ্টির বোন। এটা কি মিষ্টি মনির বাড়ি? জি, এটা মিষ্টিমণির বাড়ি। আমি হলাম তার বোন সৃষ্টি। কিন্তু মিষ্টিমণি তো এই বাড়িতে থাকে না। আমি জানি মিষ্টিমণি এই বাড়িতে থাকে না। মিষ্টি এখন মানসিক হসপিটালে আছে, আমিই তার ডক্টর। সো আমি কি ভিতরে বসে আপনাদের সাথে কথা বলতে পারি? অবশ্যই, আসুন ভেতরে। আমি ভিতরে এসে সোফায় বসলাম। সৃষ্টি আমার অপোজিটে বসে জিজ্ঞেস করলো, এবার বলুন আপনাকে আমি কিভাবে সাহায্য করতে পারি। আমি মিষ্টির বয়ফ্রেন্ড ছিলাম, সেটা বলার সাহস পাইনি, তাই বললাম আমি মিষ্টির ডক্টর। আসলে আমি জানতে এসেছি মিষ্টি পাগল হলো কী করে। ওর পাগল হওয়ার ইতিহাস যদি জানতে পারতাম তাহলে মিষ্টির চিকিৎসা দিতে আমার সহজ হতো। মিষ্টি কিভাবে পাগল হয়েছে সেটা আমিও আপনাকে বলতে পারবো না। তবে হ্যাঁ, 7 বছর আগে মিষ্টি প্রেগনেন্ট হয়, কিন্তু মিষ্টি বিবাহিত ছিল না। ওর পেটের বয়স যখন 6 মাস, তখন আমরা জানতে পারি ও প্রেগনেন্ট। মিষ্টির প্রেগনেন্সির কথা বাবা জানতে পেরে স্ট্রোক করে মারা যান। বাবা মারা যাওয়াতে মা খুব ভেঙে পড়ে। বাবা মৃত্যুর জন্য মা মিষ্টিকে দায়ী করে। এরপর মা মিষ্টিকে নষ্ট, নোংরা, খারাপ মেয়ে মানুষ বলে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। তখন আমার কাছে মনে হয়েছিল মিষ্টি হয়তো প্রচণ্ড ডিপ্রেসড। আমি ওকে অনেকবার জিজ্ঞেস করেছি কার সন্তান ওর গর্ভে, কিন্তু মিষ্টি আমাকে কিচ্ছু বলেনি। মা অভিমান করে মিষ্টিকে বাড়ি থেকে চলে যেতে বলেছে। মা মনে করেছে মিষ্টি হয়তো ফিরে আসবে, কিন্তু এই 7 বছরে মিষ্টি ফিরে আসেনি। মা ওর জন্য চিন্তা করতে করতে স্ট্রোক করে। মা বিছানায় 7 বছর ছিল। আমার মা মিষ্টির জন্য অপেক্ষা করতে করতে 5 দিন আগে মারা গেলেন। মৃত্যু আগে মা শুধু একটা কথাই বলেছে, মিষ্টি, তোকে আমি শেষ দেখাও দেখে যেতে পারলাম না। এই দুনিয়াতে এখন আমার কেউ রইল না। আমি আর মিষ্টি 2 বোন ছিলাম। মিষ্টি বড় আর আমি ছোট। মা আমাকে অনেকবার বিয়ের কথা বলেছে, কিন্তু পাত্রপক্ষ এসে যখন মিষ্টির কথা শোনে তখন আর কোনো পাত্রপক্ষ আমাকে বিয়ে করতে রাজি হয় না। আমি বুঝে গিয়েছি অরিন আমারই মেয়ে। মিষ্টি একদিন আমাকে বলেছিল, এই শুনো, আমাদের বিয়ের পর যদি মেয়ে হয় তাহলে তোমার নামের সাথে মিলিয়ে নাম রাখবো অরিন, আর যদি ছেলে হয় তাহলে আমার নামের সাথে নাম মিলিয়ে রাখবো মাহিন। মিষ্টি তার মেয়ের নাম ঠিকই অরিন রেখেছে। শুধু দুঃসময় আমি মিষ্টির কাছে থাকতে পারলাম না। আমি একটা ব্যর্থ প্রেমিক। গল্পটা এখানেই শেষ করলাম। কিছু কিছু গল্প না হয় অসম্পূর্ণই থাক। এই গল্পের লেখিকা পারত এখানে আফ্রিদি আর মিষ্টির পরিণয় ঘটাতে, কিন্তু সেটা সে করেনি। তার কারণ তাহলে গল্পটা বাস্তব বিবর্জিত হতো। আপু, তোমাদেরকে বলছি, ভালোবাসা ভালো, বাট অন্ধ ভালোবাসা ভালো না। দেখলে তো, মেয়েটা তার বয়ফ্রেন্ডকে অন্ধের মতো ভালোবেসে সবটা দিয়ে দিল। তার পরিণাম ফল হলো একটা পরিবার ধ্বংস। বোনের ভুলের কারণে বোন তার ফল গুনছে। ভাইয়া, তোমাদের বলছি, যাকে ভালোবাসো তাকে বিয়ে করতে না পারলে নষ্ট করো না। মিষ্টি পাগলির মতো আমাদের সমাজে অনেক পাগলি আছে, তাদের গল্পগুলোই হয়তো এমনই। তাই বলছি, ভালোবাসাটা হৃদয়ে সীমাবদ্ধ রাখো। বিয়ের আগে শরীরকে ভালোবেসে যেও না, তাহলে তার পরিণতি খুব খারাপ হয়। ধন্যবাদ।